সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এন্টার টিভির নিয়মিত রাজনৈতিক টক শো রাষ্ট্রচিন্তা। আজকে রাষ্ট্রচিন্তায় কথা বলার জন্য দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন। দর্শক, আমরা একটু আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে উপস্থিত আছেন অতিথি হিসাবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটি। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব হামদুল্লাহ আল মেহেদি। দুজনকে ধন্যবাদ জানাই আজকে আমাদের রাষ্ট্রচিন্তার এই টক শোতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের বিষয়ে কথা বলবো যে দুজন অতিথি আছেন বর্তমান সংসদ এবং জনগণের প্রত্যাশা এই বিষয় নিয়ে একটু ধারণা দিয়ে রাখি। আপনারা জানেন যে নিশ্চয়ই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 1.5 মাস হতে চলেছে। এই সংসদ নির্বাচনটি নিঃসন্দেহে অন্য 11টি জাতীয় সংসদ নির্বাচন থেকে একটু ভিন্ন। আপনাদেরকে একটু যদি নখদর্পণে দেই আমাদের অতিথিদের জ্ঞাতার্থে, সেটা হচ্ছে প্রায় 217 জন এমপি যারা একেবারেই নতুন, ফার্স্ট যারা সংসদে এসেছে। ফাঁসির আসামি থেকে, অর্থাৎ সেই ফাঁসির আসামি সেল থেকে আপনার সংসদে এসেছে, ইতিহাস তৈরি করেছে দ্বাদশ জাতীয় সংসদ। আয়নাগড় থেকে ফিরে এসেছে, এখন সংসদ সদস্য হয়েছে। পুরো সংসদে জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল এবং আন্দোলন সংগ্রাম করেছে এবং ধারণ করেছে। আজকে পুরো সংসদটি জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করেছে। প্রথম একসাথে এই বাংলার ইতিহাসে প্রথম, এটা অন্য কোনো পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই, বাট বাংলাদেশের ইতিহাসে প্রথম দুটো ভোট একসাথে হয়েছে, একটা গণভোট আর একটা হচ্ছে আপনার সংসদীয় গণতন্ত্রের যে এমপি নির্বাচনের ভোট। এটা দুটো একসাথে হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাস আর ঘটেনি। এবং সবচেয়ে মজার বিষয়, 1400 লাশের মৃত্যুর পরে এই সংসদ গঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্পিরিটের। এবং এই নির্বাচনটি যে সংগঠিত হয়েছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আশার বিষয় হচ্ছে, কোনো হতাহত ছাড়া একটি মৃত্যুও কিন্তু হয়নি নির্বাচনকে কেন্দ্র করে, যেটা একটা বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য একটি বিরল ঘটনা। আসলে সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে, যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন একাধারে তার বাবা, বাংলার পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। তিনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন, মা ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী। তিনি নিজেও এবার প্রথমবারের মতো এমপি সংসদে এসেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন। আমি একটু যেতে চাই জনাব হামদুল্লাহ আল মেহেদি, আপনার কাছে। এত কিছুর এত জনপ্রত্যাশিত সংসদ, আপনার কি মনে হয় জনগণের প্রত্যাশাকে পূরণ করতে পারবো? ধন্যবাদ উপস্থাপক, সহ-আলোচক এবং এন্টার টিভি কর্তৃপক্ষকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং যারা শুনছেন। হ্যাঁ, আপনি তো সুন্দর কথা বলেছেন যে জনগণ 15 বছর ভোট দিতে পারে নাই 2014, 18 এবং 24-এ। এরপর ফেসিবাদের পতনের পরে ইউনূস সরকার একটা নির্দিষ্ট সময় থাকার পর যখন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এবং আপনি বলছেন যে এখানে কোনো হতাহত তেমন একটা হয় নাই, সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে। নির্বাচন এবং ফলাফল ঘোষণা, এটা দুই অংশ। তো ফলাফল ঘোষণা নিয়ে হয়তো একটু বিতর্ক আছে, থাকতে পারে, কিন্তু জনগণের এই সংসদের প্রতি অত্যধিক একটা প্রত্যাশা আছে। আজকে 1973 সালের প্রথম নির্বাচনের পরে আজকে 53 বছর পর এই সংসদটা একটা ব্যতিক্রমী সংসদ। এখানে ফাঁসির সেল থেকে সংসদে আসছেন এটিএম আজহারুল ইসলাম, এবং উনি সিনিয়র রাজনীতিবিদ হিসেবে আমরা দেখি যে অপোজিশনের সামনের কাতারে তিনি বসেন। তারপর আয়নাগড় থেকে আসছেন বা বিদেশে যাবজ্জীবন আসামি, হ্যাঁ, এরপরে নির্বাসনে থাকা লাগছে। তো এইটা একটা বৈচিত্র্যময় সংসদ। এখানে নবীন এবং প্রবীণের একটা সুন্দর সমন্বয় আছে। তারপরে ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবের সাথে যারা ছিলেন সম্মুখ যোদ্ধা, এদের প্রতিনিধিত্ব এই সংসদে আছে। তারপরে অধিকাংশ সদস্য নতুন হলেও একবার ধানমন্ডির 8 নম্বর রোডের সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে ওনার সাথে কথা হচ্ছিল। তো উনি কথা প্রসঙ্গে বলতেছিলেন যে প্রথম যেদিন উনি সংসদে যান 1979 সালে, কয়েকদিন যাওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শাহ জিয়াউর রহমানের বক্তব্য শুনে উনি খুব অবাক হলেন, অনুপ্রাণিত হলেন। এরপর উনি সংসদ লাইব্রেরিতে বসা শুরু করলেন। ওখানে বসতে বসতেই সুরিন সেনগুপ্তের সাথে বন্ধুত্ব গড়ে উঠল। তো সংসদ লাইব্রেরিতে গেলে নথিতে স্বাক্ষর করা লাগে, সেই নথির পর্যালোচনায় দেখা গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং সুরিন সেনগুপ্ত এই দুইজনে সবচেয়ে বেশি লাইব্রেরিতে বসছেন। তা আমাদের নবীন সদস্য যারা আছে তারাও আমি মনে করি এই লাইব্রেরিতে বসা উচিত, এবং প্রবীণ যারা আছেন, যারা ভালো পার্লামেন্টারিয়ান,
তাদের সংস্পর্শে থাকা দরকার। তো সংসদে বিতর্ক, উত্তেজনা, ওয়াকআউট এগুলো কিন্তু পার্লামেন্টের অংশ, সৌন্দর্য। হ্যাঁ, তো স্পিকার যিনি হয়েছেন তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং রাজনীতির উত্থান পতনের অনেক কিছুর তার দেখা, এবং তিনি বাংলাদেশের জাতীয় দলের ফুটবল প্লেয়ার ছিলেন। সেনাবাহিনীর থেকে তখন লিগে খেলা যেত, এখন কিন্তু সেনাবাহিনী বা বাহিনীর লোকেরা ফুটবল লিগে অংশগ্রহণ করতে পারে না। তো উনি ওনারও একটা বৈচিত্র্যময় জীবন। এরপরে ডেপুটি স্পিকারও সুন্দর সংসদ পরিচালনা করতেছেন, এবং এখন পর্যন্ত তারা বিরোধী দলকে তুলনামূলক বা অতীতের সংসদের তুলনায় কিন্তু ভালো ফ্লোর দিচ্ছেন। আমার পঞ্চম সংসদের কথা মনে আছে যে পঞ্চম সংসদে প্রথমে আব্দুর রহমান বিশ্বাস স্পিকার ছিলেন, উনি রাষ্ট্রপতি হওয়ার পরে শেখ রাজ্জাক আলী হলেন স্পিকার, আর হুমায়ুন খান পন্নী ছিলেন ডেপুটি স্পিকার। হুমায়ুন খান পন্নী সভাপতি অনুষ্ঠান শুরু হইলেই গণ্ডগোল বাধ্য। ওই সময় বিরোধী দলের কাতারে খুব মানে জাইয়েদ পার্লামেন্টারিয়ানরা ছিলেন। আর যখন শেখ রাজ্জাক আলী পরিচালনা করতেন তখন কিন্তু সুন্দরভাবে পরিচালনা হতো। এরপরে 96 সালের এই যেটা পরেরটা আর কি, মানে 12 জুন নির্বাচন যেটা হয়েছে, 15 ফেব্রুয়ারিটা না, সপ্তম সংসদের, হ্যাঁ, তখন তো প্রথম দিন আগের স্পিকার সভাপতিত্ব করে। তো শেখ রাজ্জাক আলীর সভাপতিত্বে যখন অনুষ্ঠান শুরু হয়েছে তখন কিন্তু এই শেখ রাজ্জাক আলীর সভাপতিত্বে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানেও বিরোধী দল বিএনপি ওয়াকআউট করছিলেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আজকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কি বলে সংসদ চলছে বা সংসদটা একটা প্রাণবন্ত। আমি আপনার প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নির্বাচন নিয়ে আপনি সন্তুষ্ট নন? আপনি বলছিলেন যে হতাহত হয়নি বা এই যে এই পার্টটুকু বা এটা আরেকটা পার্ট আছে আপনি বলছিলেন, মানে এই পুরো নির্বাচন প্রক্রিয়াটা বা যে এই প্রক্রিয়াটা নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন বলতে বিভিন্ন কথাবার্তা জানাশোনা, তারপরে বিভিন্ন সূত্র থেকে সেটা হলো যে নির্বাচনে কারচুপি হয় নাই, ফলাফলে কিছু ত্রুটি বিচ্ছুতি আছে। তো এই ত্রুটি বিচ্ছুতিতে না হইলে আরেকটা দল সরকার হয়ে যেত, বিষয়টা তা না। আসন সংখ্যা কম বেশি হওয়ার সম্ভাবনা ছিল, বা আরও ভালো পার্লামেন্টারিয়ান সংসদে আসতো, যেখানে এই যে মামুনুল হক সাহেব, হ্যাঁ, মামুনুল হক সাহেবকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, যে কোনো কারণে হোক, হয়তো কোনো এজেন্সির বা কোনো দেশের চাপে। তো ওনার মতো একজন চিন্তাবিদ এবং প্রবীণ রাজনীতিবিদের সংসদে খুবই প্রয়োজন ছিল। ধন্যবাদ জনাব হামদুল্লাহ আল মেহেদী, আমরা আপনার কাছে আবার আসবো। আমি একই প্রশ্নটা নিয়ে এসেছি, এই প্রশ্নটার সূত্র ধরে আপনার কাছে বলতে চাই। জনাব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটি, আপনার কাছে একই প্রশ্নটি নিয়ে আসতে চাই। নির্বাচনে প্রত্যেকটা প্রার্থীরই কিন্তু এজেন্ট থাকে, এবং ভোট গণনা যখন হয় তখন কিন্তু একজন প্রধান এজেন্ট থাকে। নিশ্চয়ই আপনি অনেক চড়াই উতরে পারি আজকে রাজনীতি এই জায়গায় এসেছেন। তো প্রত্যেক এজেন্ট যদি কেন্দ্র থেকে, প্রধান এজেন্ট যদি তার ভোট কত পেয়েছে স্বাক্ষরকৃত, পোলিং এজেন্টের বা নির্বাচনী এজেন্টের যদি স্বাক্ষর নিয়ে বের হয়, সেই ফলাফলটা যদি ঘোষণা করে, এটাকে মেকানিজম করার কোনো ওয়ে থাকে কিনা? যেটা হামদুল্লাহ আল মেহেদী বলছেন যে ফলাফলে কিছুটা মেকানিজম কথা বলছেন আপনি, এই বিষয়টা আসলে আপনি কি বিশ্বাস করেন কিনা যে ফলাফলে মেকানিজম হয়েছে? ধন্যবাদ এন্টার টিভিকে এবং সহ আলোচক এবং আপনাকে হীরা ভাই আজকের এই টক শোতে আমন্ত্রণ জানানোর জন্য। তো আলোচনা যেমন সংসদ যেমন প্রাণবন্ত, আমাদের আলোচনাও এখন প্রাণবন্ত অবস্থায় আছে। হামদুল্লাহ ভাইকে ধন্যবাদ, ভালো বিষয় খুব ভালোভাবে বলেছেন, আমি হামদুল্লাহ ভাইয়ের সাথে একমত। তবে এখানে হীরা ভাই যে প্রশ্নটা করছেন যে বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা, আমি জাতীয়তাবাদী তাঁতি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি কিছু এই নির্বাচনী ব্যবস্থার উপরে আমার কিছু ট্রেনিং হয়েছিল। তো ট্রেনিংয়ে যে সকল বিষয় আমাদেরকে উপস্থাপন করা হয়েছে তাতে মনে হয়েছে যে আসলে এখানে নির্বাচনী কারচুপির হামদুল্লাহ ভাই যেটা ইঙ্গিত করেছেন করার কোনো সুযোগ নেই। কিন্তু যেহেতু এটা একটা আমলাতান্ত্রিক ব্যবস্থার উপরে নির্ভরশীল, যদিও নির্বাচন কমিশনের উপরে সম্পূর্ণ দায়িত্ব থাকে, কিন্তু এই নির্বাচন কমিশন কিন্তু বাংলাদেশের যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রের উপরে নির্ভরশীল থাকেন। তখন ডিসিএসপি সবই তাদের আন্ডারে থাকে, কিন্তু এই ডিসিএসপিরা কিন্তু এই নির্বাচন কমিশনের বাইরে থেকেই আসেন, একটা ব্যবস্থা থেকে এসে নির্বাচন কমিশনের আন্ডারে থাকেন। তো এখানে আসলে
অ্যাকচুয়ালি সাদা চোখে কিছু করার সুযোগ নেই, কিন্তু আমরা সেটা 2008 সালে আপনারা জানেন এই শেখ মামুন খালেদ গ্রেফতার হওয়ার পরে আমরা অনেক কিছুই জানতে পারছি 2008 সালের নির্বাচনের বিষয়ে, যে এখানে আবু রুশদ একজন সাংবাদিক আছেন, উনি সামরিক কর্মকর্তা সাবেক এবং বর্তমানে উনি একজন সাংবাদিকও। তো ওনার একটা দীর্ঘ সাক্ষাৎকার আমি দেখলাম। তো ওখানে 2008 সালের নির্বাচন নিয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন। তো ওখানে দেখা গেছে যে শেখ মামুন খালেদ যখন ডিজিএফের চিফ ছিলেন, তখন চিফ না, খুব সম্ভবত উনি একজন ডিরেক্টর ছিলেন, তার আন্ডারে নির্বাচনটা পরিচালিত হয়েছিল। তো ওই নির্বাচনে মঈনু আহমেদ বলে দিয়েছিলেন যে বিএনপিকে 30টা আসনে বেশি দেওয়া যাবে না। এটা আবু রুশদুস সাহেবের কথাটাকে আমি এখানে উপস্থাপন করছি, এটা আমার কথা না, এটা আপনারা ইউটিউব সার্চ দিলে পাবেন। তো ওখানে যে গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট ছিল, ওখানে বিএনপি 160 থেকে 70টা আসন পাওয়ার কথা বলা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোতে। কিন্তু সর্বশেষ দেখা গেলো যে আসলে সেই যে মঈনু আহমেদ এবং যে তৎকালীন যে চক্র ছিল 111-এর চক্র, সেই চক্র কিন্তু বিএনপিকে 30টি আসনে দিয়েছিল। তো এখন আপনার যে প্রশ্নের উত্তরটা আমার মনে হয় আমি ইতিমধ্যে আপনাকে দিয়ে দিয়েছি। যদি আমি সাদা চোখে দেখবেন যে কোনো কিছু করার এখানে সুযোগ নেই, কিন্তু এখানে অনেক ব্যবস্থা আছে, যেটা আমি আমার যে রাজনৈতিক প্রশিক্ষণ হয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে আমি বুঝতে পেরেছি। এবং প্রশিক্ষণের পরে নির্বাচনী বিষয়গুলি চিন্তা করলে বা আব্দুল্লাহ ভাই যে কথাটা বলেছেন, উনি যে ইঙ্গিত করেছেন, আমি ইঙ্গিতের সাথে একমত। ধন্যবাদ আপনার। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, অর্থাৎ আমরা যে দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন চলছে আপনি জানেন সম্প্রতি মাত্র, তো এই সংসদ বসার খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় এখনও আলোচনা হয়নি, যেটা হচ্ছে জুলাই সনদ নিয়ে আসলে মোটামুটি একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই আপনি জানেন। সেই জুলাই সনদে আপনার কাছে প্রশ্ন, আমরা দেখছি ইতিমধ্যে জুলাই সনদের যে 133টি অধ্যাদেশ কিছু গভর্নমেন্ট বাতিল করছে, কিছু আলোচনার জন্য সামনে আনছে, টেবিলে কমিটি গঠন করছে। আমি যদি মুদ্রা কথায় বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন হলে ক্ষতিটা কোথায় বা কেন এটা নিয়ে টালমাহলা বা আপনি মনে করছেন? না, এখানে আসলে আমি কোনো টালবাহানা দেখছি না। তো এখানে যেহেতু বিএনপি এখন ক্ষমতায় এসেছে, আসলে ক্ষমতায় যখন একটি দল আসে তখন তার দেশি বিদেশি এবং অন্যান্য যে সকল স্টেক হোল্ডাররা থাকে তাদের বিষয়ে চিন্তাভাবনা করে দেশটাকে পরিচালনা করতে হয়। সেই ক্ষেত্রে হয়তো আমি মনে করি যে বিএনপি যে জিনিসগুলো করছে, গত তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার যে 133টা অধ্যাদেশ জারি করে গেছে, তো এই অধ্যাদেশগুলি বিএনপি চিন্তাভাবনা করেই পাশ করছে, যে জনগণের জন্য যেই অধ্যাদেশগুলো জনগণের উপকারার্থে এবং ভবিষ্যৎ বাংলাদেশে বিনির্মাণে, নতুন বাংলাদেশ বিনির্মাণে যে অধ্যাদেশগুলো কাজে লাগবে, যে অধ্যাদেশগুলো জনগণের কাজে লাগবে, যেহেতু বিএনপি একটি জনগণের সরকার, আপনারা জানেন আমরা বিএনপি সবসময় জনগণের উপর নির্ভরশীল একটি দল, এবং বিএনপির যে চিন্তাভাবনার মূল কথা হলো জনগণই সকল ক্ষমতার উৎস, এটা জিয়াউর রহমান সাহেব বলে গেছেন, এবং এটাকে আমরা লালন করি। এখন বিএনপির রাজনীতিটা হলো জনগণের জন্য, সেই জন্য অধ্যাদেশগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করছেন। তবে বিশেষ যে একটু আপনার নক্ষত্রপণে মানে আপনার জ্ঞাতার্থ কি বলছে, সেটা হচ্ছে 68% কিন্তু জনগণ হায়ের পক্ষ, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কিন্তু রায় দিয়েছে, পক্ষান্তরে 31% বিপক্ষে বা নাতে ভোট দিয়েছে। বিএনপি আসলে জুলাই সনদের বিপক্ষে নয়। এই যে জিনিসটা বিএনপিকে ব্র্যান্ডিং করা হচ্ছে যে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, আসলে এই জিনিসটা, এই বিষয়টা, এটা একটা ম্যানিপুলেটেড মানে কি বলবো হাইপ। এই হাইপটা তোলা হচ্ছে ম্যানিপুলেশন করে। বিএনপি সম্পূর্ণভাবে জুলাই সনদের পক্ষে আছে, এবং জুলাই সনদের আমি মনে করি যে বিএনপির যে 31 দফা নিয়ে আমার কিছু মানে চর্চা আছে, আমি 31 দফা ভালো মতো পড়েছি। তো ওখানে যে সকল বিষয়গুলো আলোকপাত করা হয়েছে 31 দফার মাধ্যমে, জাতির সামনে বিএনপি যে ম্যানিফেস্টো উপস্থাপন করছিল, 31 দফা ম্যানিফেস্টো এবং এই জুলাই সনদ, তিনটার ভিতরে কিন্তু আসলে কোনো বিরোধ নেই, একটা সমন্বয় আছে। হ্যাঁ, তিনটার ভিতরে সমন্বয় আছে। তবে বিএনপি হয়তো এই জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন করবে, প্রক্রিয়াগতভাবে বিএনপির হয়তো কিছু আছে, স্টেক আছে, চিন্তা আছে, এখানে গিয়ে একটু বিরোধ হচ্ছে আর কি। বেসিক্যালি বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে না, এই জুলাই আন্দোলনের বিরুদ্ধে না, বিএনপি এই জুলাই আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে। এবং আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমিও 19 জুলাই 2024 বিএনপি প্রেস ক্লাবের সামনে যে সমাবেশটা ডেকেছিল, বিক্ষোভ সমাবেশ,
ওই বিক্ষোভ সমাবেশ ওখানে করতে দেয়নি, ওখানে গুলিগালাজ হয়েছিল। পরে আমাদের এই বিক্ষোভ সমাবেশটা কাকরাইল মোড়ে নিয়ে এসেছিলো। আমি কাকরাইল মোড়ে আমরা পুলিশের সাথে ধাওয়া পাল্টা হয়েছিলাম। এরপরে একদম 5ই আগস্ট পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। তা আসলে আমরা জুলাইটা আমাদেরও মানে অনেক বড় স্টেক আছে এখানে। তো এটা আসলে কেউ যদি বলে যে আমরা জুলাইয়ের আমরাই সব কিছু, এটা বলা ঠিক হবে না। নাহলে এটা কিন্তু 1971 সালে যে চেতনা বিক্রি আমরা দেখেছি, সেই চেতনা বিক্রির সাথে অনেকটা প্যারালাল জনগণ করতে পারে। তো এই জন্য আমরা এখান থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা একটু আপনার কাছে আবার আসবো। আমরা একটু জয় হামদুল্লাহ মেহেদি, জুলাই সনদের বিষয়ে কথা বলছিলেন। আসলে আপনার কাছে একই প্রশ্নটা আসলে রাখছি, যেহেতু সংসদের একমাত্র এখন বিতর্কের বিষয় হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। বিএনপি বলছে না যে বাস্তবায়ন করবে না, সেটা বলছে না, বাট বিরোধী পক্ষ আমরা দেখছি কিন্তু ওয়াক আউট ইতিমধ্যে করে ফেলছে আর কি। তাহলে এই জুলাই সনদটা আসলে কি জনগণের বিরুদ্ধে যে এমন কোনো আর্টিকেল বা অনুচ্ছেদ কি আসলে আছে? আপনি কি মনে করছেন এটাকে বাস্তবায়ন করাটা মানে কতটুকু আমাদের সামনে প্রত্যাশা রাখতে পারি? ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরের আগে বিএনপি নেতা জাহাঙ্গীর ভাই 2008-এর যে নবম সংসদ নির্বাচনের কথা বলছেন, তখন বিএনপি জামাত একসাথে নির্বাচন করছে। বিএনপি যখন এককভাবে সপ্তম সংসদ নির্বাচন করে 12ই জুন 1996, তখন সবগুলো দল বিএনপির বিরুদ্ধে ছিল। এরপরও 116টা আসন পেয়েছে। তো বিএনপি জামাত 30 আসন পাবে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না। তখন দুইটা জিনিস হয়েছিল, সেটা হলো নির্বাচনের কারচুপি আর নির্বাচনের পরে ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং, এই দুইটা করে। এবং বিভিন্ন কেন্দ্রে, অধিকাংশ কেন্দ্রে ভোটের আগেই 20% 25% ভোট ওখানে ঢুকানো হয়েছে। বাংলাদেশে ফেয়ার যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো 60 থেকে 65% হলো ভোট কাস্ট হয়, আর ওই সময় 80%-এর উপরে ভোট কাস্ট হয়েছে। এতে করেই বোঝা যায় যে ওই সময় ভোটেও কারচুপি হয়েছে, রেজাল্টও ইঞ্জিনিয়ারিং হয়েছে। যাক, আপনি এখন যে কথাটা বললেন জুলাই সনদ, আসলে জুলাই সনদটা করছে কি? জুলাই সনদটা তো অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে রাজনৈতিক দলগুলো বা আরও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে সংলাপের মাধ্যমে চাপিয়ে দেয় একটা সনদ, জুলাই সনদ। তো এই জুলাই সনদটা না, সেখানে ঐক্যমত কমিশনে কিন্তু প্রায় আপনার 35টি রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল। তাদের উপস্থিতিতে দীর্ঘ কয়েক মাসের আলোচনার প্রেক্ষিতেই কিন্তু জুলাই সনদটা মূলত না, 35টা রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল, কিন্তু এই 35টা রাজনৈতিক দলের মধ্যে এরকম অনেক নেতাই ওখানে উপস্থিত ছিল যারা সনদ কি সেটাও বোঝে না। যেমন এই ধরেন আন্দালিব রহমান পার্থ সাহেব, উনি কিন্তু ওই সংলাপগুলোতে উনি অংশগ্রহণ করেন না, ওনার মতো লোক করে নাই। তো ওই সময় রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিছে। আর এই জুলাই সনদটা ঘোষণা হয়েছে যে যেই দল ক্ষমতায় যাবে বা যেই জোট যাবে বা যারা যাবে তারা নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে এগুলো বাদে বাকিগুলো বাস্তবায়ন করবে। এখন ধরেন জুলাই সনদ নিয়ে যেই হানা ভোটটা হয়েছে, সেখানে আমাকে বলা হলো যে এতগুলো হলো হার পক্ষে আর এগুলো মানি না হার পক্ষে। তো এই যে 30-40টা ধরেন সনদের দফা, এর মধ্যে তো একজন নাগরিক হিসেবে আমি 40টা পুরাই মানি না, আমি হয়তো 30টা মানি। তাহলে এই 10টার ব্যাপারে আমি কি ভোট দিব? এই ভোটটা হওয়া দরকার ছিল জাতীয় সংসদ নির্বাচনের আগে আলাদাভাবে। এই ভোটটা হওয়ার পরে যখন পার্লামেন্ট নির্বাচনটা হতো, তাহলে এই জুলাই সনদটা বাস্তবায়নটা সহজ হতো। এখন যারা ক্ষমতায় আসছেন, অথবা যদি অন্য কোনো দল ক্ষমতায় আসতেন, যারা ক্ষমতায় আসবেন তারা কিন্তু 5 বছরের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছেন। এই 5 বছর তারা তাদের চিন্তার আলোকে, তাদের কর্মসূচির আলোকে এবং জনগণের চাহিদার বা আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে দেশ পরিচালনা করবেন। তো এই জন্য জুলাই সনদ পরিপূর্ণভাবে বিএনপির পক্ষে পালন করা সম্ভব না। আপনার ধরেন ট্রাম্প যে এখন যুদ্ধগুলো করতেছে, ট্রাম্প নির্বাচন ইশতেহারে কি বলছে, আমি গেলেই আমি ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাব, আমি ইরান আক্রমণ করবো, এগুলো তো বলে নাই। তো তার মানে আসলে আর আমাদের দেশগুলোতে তো ইশতেহারের সাথে জনগণের ভোটের কোনো সম্পর্কই থাকে না। যে রাজনৈতিক দলগুলো যে ইশতেহার দেয় সেই ইশতেহার কেউ পড়ে না। এবং আসলে এগুলোর সাথে এখন একটা সময় এই বড় বড় দলের প্রধানরা টিভিতে নির্বাচন আগে বক্তব্য দিতেন, তখন হাট বাজারে স্কুলের মাঠে টিভি লাগাইয়া সবাই বক্তব্য শুনতো। এবার টিভিতে কে বক্তব্য দিচ্ছেন, কখন দিচ্ছেন, কেউ কিন্তু শোনে নাই। হ্যাঁ, তো এখন আমি মনে করি বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে এগুলো বাদে বাকিগুলো বিএনপির মানা উচিত, যেহেতু জুলাই আন্দোলনের সাথে বিপ্লবের সাথে একটা সম্পর্ক আছে। যদি এই সনদ মানা না হয়, কারণ হলো 17 বছর আমরা যারা বিরোধী দলে ছিলাম
আমরা কিন্তু আন্দোলন সংগ্রামে সবাই ছিল, সব দলগুলোই নির্যাতিত। বিএনপি বড় দল হিসেবে অনেক বেশি নির্যাতিত হয়েছে, জামাত ইসলামও হয়েছে, কিন্তু এরপরেও সরকারকে একটা অর্থবহ নির্বাচন দিতে বাধ্য করা যায় নাই। হ্যাঁ, ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন ছিল, ছাত্রদের নেতৃত্বে দেশপ্রেমিক জনগণের উপস্থিতিতে কিন্তু হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, পেশিবাদের পতন হয়েছে। এই জন্য এখন যদি এই জুলাই সনদের যে ভালো দিকগুলো আছে, যেটির সাথে বিএনপি সংলাপে ঐক্যমত পোষণ করছে, ওইগুলো অন্তত বাস্তবায়ন করা উচিত। ভবিষ্যতে আমাদের আগামী প্রজন্ম যাতে এই যে কোনো সরকার যদি ফেসিবাদী ধারার দিকে ধাবিত হয় তখন যাতে প্রতিরোধ করতে পারে। এই জন্য জুলাই সনদের ভালো দিকগুলো এবং বিএনপি যেগুলোতে সম্মতি দিয়েছে এগুলো অন্তত পাশ করা উচিত বলে আমি মনে করি। জনাব আমাদের হামদুল্লাহ মেহেদী ভাই, একটা প্রবাদ আছে, স্বৈর শাসক কখনো একা জন্ম নেয় না, সেজন্য দায়ী হচ্ছে দুর্বল বিরোধী দল। তা আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কি সেই জনগণের প্রত্যাশাটা কি পূরণ করতে পারবো আপনার মনে হয়? না, দুর্বল স্বৈরাচার এককভাবে হয় না, দায়ী হলো দুর্বল বিরোধী দল। এগুলো তো রাষ্ট্রবিজ্ঞানের কথা, এগুলো চিন্তাবিদদের লেখার কথা। বিএনপি জামাত যখন নবম সংসদে মাত্র 30-31 জন ছিল, আমরা তো 30-31 জন ছিল। আমরা নবম, দশম, একাদশ তিনটি সংসদ নির্বাচন কিন্তু আমরা দেখেছি এবং বিরোধী দলের ভূমিকা আমরা আপনারা দেখেছি। হ্যাঁ না, নবম যে কারণেই আমরা বলতে পারি যে একটা স্বৈর শাসকের জন্ম হয়েছে। 2008-এ বিএনপি 31টা আসন নিয়ে বিরোধী দলে ছিল, তখন যেভাবে লড়াই করেছে। আর 1996 সালে যখন 116 জন ছিল তখন কিন্তু একই কারণ হলো, এখানে বিরোধী দল যদি 149 আসনও পায় আর সরকারি দল 151 থাকে, তাহলে সরকারের আচরণ একই রকম থাকে। আপনাকে সরকারের আচরণের কথা বলছি না, আবারও না, বলছি বিরোধী দলের ভূমিকা। এই তো বিরোধী দলের ভূমিকা একই রকম থাকতে হয়, কারণ হলো ওই বিরোধী দলকে ওই এক্সপ্রেসটা দেওয়া হয় না। এখানে আসলে বুদ্ধিবৃত্তিক কোনো চিন্তার প্রতিফলন হয় না, যার ফলে এই স্ট্রং বিরোধী দল থাকলেও আমাদের এই দেশে স্বৈরাচার হয়েছে। আমরা 96 থেকে 2001 সালে যে আওয়ামী লীগ ছিল, তখন যে রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় আমরা যে সন্ত্রাসীগুলো দেখেছি, বরিশালে, তারপরে ময়মনসিংহ আলতাফ গোলন্দাজ, লক্ষ্মীপুরে তাহের, এগুলো তো রাষ্ট্রীয় প্রশ্রয়ের সৃষ্টি হয়েছিল। তখন তো বিশাল বিরোধী দল ছিল, বিরোধী দল বহর ছিল। তো বিরোধী দল স্ট্রং হইলে আসলে সরকার স্বৈরাচার হয় না, এটার সাথে আমি একমত না। এই কারণে সরকারগুলো এগুলো আমলে নেয় না। সরকার যারাই যায় তারা কোনো কিছুই আমলে নিতে চায় না। তাদের যে একক সংখ্যাগরিষ্ঠতা থাকে, এই একক সংখ্যাগরিষ্ঠতা ধরে তারা সব কিছু তাদের চিন্তার প্রতিফলন ঘটায়। ধন্যবাদ মেহেদী ভাই, আপনার কাছে আবার আসবো। আমরা একটু যাচ্ছি জাহাঙ্গীর আলম আপনার কাছে। এই প্রশ্নটাই যদি একটু অন্যভাবে করি, দেখেন 2014 সালে যে নির্বাচন, 2018 সালে, 24 সালের তিনটি নির্বাচনই সরকার কিভাবে এসেছে দেশের মানুষ, জনগণ সবই অবলোকন করেছে। মূলত এখানে যে বিরোধী পক্ষটা যারা ছিল, আমরা বা আপনারা আমাদের চোখে কখনই কি দেখেছি একদিনের জন্য বিরোধী পক্ষ, তথাকথিত যে বিরোধী দল ছিল রাস্তায়, একদিনও জনগণের পক্ষে অধিকার আদায় নেমেছিল? দেখিনি। কিন্তু সেই দৃষ্টিতে আজকের যে বিরোধী দল আছে, জামাত বা তাদের জোট, এনসিপি সহ, আপনি কি মনে করছেন যে সেই আপনারা ক্ষমতায় আছেন, আপনার দল ক্ষমতায় আছে এই মুহূর্তে, আপনি কি মনে করছেন যে সেই জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পাবেন না জামাতকে? এটা কি মানে আপনারা মনে করছেন কিনা? ধন্যবাদ আপনাকে আপনার এই ভালো প্রশ্নের জন্য। তো আমি অবশ্যই মনে করি যে, এবং যেহেতু বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসে না, এগুলো জনগণ দায়িত্ব দিয়েছে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেন, উনি ক্ষমতায় এসেছেন এই কথাটা বলেন না, ওনাকে দায়িত্ব দিয়েছে জনগণ, সেই জন্য উনি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তো দায়িত্বটা মানে এটা অনেক বড় বিষয়, এবং একটা রাষ্ট্রের দায়িত্ব পালন করা আরও অনেক বড় বিষয়। তো এখন আপনি যেটা বলছেন, আমরা আসলে এই কোনো গৃহপালিত বিরোধী দল আমরা বিএনপি কখনোই আশা করে না। আর গৃহপালিত বিরোধী দল দিয়ে কি হয়, কিভাবে একটা স্বৈরাচার ফ্যাসিবাদ কায়েম হয়, সেটা আমরা 16-17 বছরে শেখ হাসিনার সেই মানে ভয়ঙ্কর যে শাসন, সেই শাসনে আমরা দেখেছি। এই জন্য আমরা চাই যে একটি মানে সংগঠিত বিরোধী দল বুদ্ধিবৃত্তিকভাবে তারা জাতীয় সংসদে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা বলিষ্ঠভাবে পালন করবে। হ্যাঁ, এবং প্রয়োজন আমি মনে করি যে তাদের সকল কিছুর কেন্দ্রবিন্দু জাতীয় সংসদই হওয়া উচিত। জাতীয় সংসদ থেকে বেরিয়ে এসে আবার যদি উনি প্রেস ব্রিফিং করেন মিডিয়ার সামনে এসে, বিভিন্ন জাতীয় সংসদের বিষয় না, জাতীয় সংসদের বিষয় জাতীয় সংসদে সমাধান করতে হবে।
আমরা যে নতুন বাংলাদেশে আজকে পদার্পণ করেছি 2024-এ যে জুলাই আগস্ট আন্দোলন হয়ে গিয়েছে, এই আন্দোলন পরবর্তী আমরা যদি শিক্ষা না নিই এবং সেই শিক্ষাটা কিন্তু সবাইকে নিতে হবে, যেমন বিএনপিকে নিতে হবে সেইভাবে আওয়ামী লীগকেও নিতে হবে, নাইলে কিন্তু আবার আমরা আরেকটা স্বৈরাচারের পাল্লায় বা খপ্পরে পড়ে যেতে পারি। এই জন্য আমাদের সবার এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা গত 15 স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যেই রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখেছি, গৃহপালিত বিরোধী দল এবং সেই বিরোধী দলের লোকজন আবার মন্ত্রী, উপদেষ্টা, এমনকি স্বৈরাচারী এরশাদ নিজেই শেখ হাসিনার দূত হিসেবে মধ্যপ্রাচ্যে গিয়েছেন আমরা দেখেছি। তো যাই হোক, এগুলি আসলে কোনো গণতান্ত্রিক কালচার না। 2024-25-24-এ যে জুলাই আন্দোলন হয়েছে, আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে এসেছি। একটা গ্রহণযোগ্য বলবো, মোটামুটি ভালো গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়ে গিয়েছে। বিএনপিকে জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার ম্যান্ডেট দিয়েছে। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেব তার যে ম্যান্ডেট, যে ম্যানিফেস্টোতে যে কথাগুলি বলেছেন, বিবিসি সাক্ষাৎকারে যে কথাগুলি বলেছিলেন লন্ডনে থাকা অবস্থায়, আমরা মনে হয় তার কিছু প্রতিফলন দেখতে পাচ্ছি এবং জনগণও দেখতে পাচ্ছে। এবং আমি এতটুকু আশাবাদী, তারেক রহমান যেভাবে দেশ করছেন, আমরা যথেষ্ট আশাবাদী এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি ওনার যে সকল রাষ্ট্র পরিচালনার যে সকল পরিকল্পনাগুলি নির্বাচনের আগে উপস্থাপন করেছিলেন, সেই পরিকল্পনাগুলি উনি আস্তে আস্তে কিন্তু বাস্তবায়ন করছেন। আপনারা জানেন, ইতিমধ্যে উনি প্রায় 38,000 গৃহপ্রধান মহিলাকে ফ্যামিলি কার্ড দিয়ে দিয়েছেন। এই 14ই এপ্রিলে এসে পহেলা বৈশাখের দিন কৃষক কার্ড দিচ্ছেন, হেলথ কার্ড প্রচলন করছেন। তারপরে স্কুল কলেজের শিক্ষকদের জন্য ট্যাব বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছেন, সেটা এই 6 মাসের ভিতরে আপনার গাছ লাগানোর পরিকল্পনা করছেন। তার একটা সংখ্যা নির্ধারণ করা হয়েছে। খাল খনন পুনর্খননের কার্যক্রম চলমান আছে। সকল বিষয়ে আসলে আমরা অর্থনৈতিকভাবে যেভাবে পঙ্গু করে দিয়ে গিয়েছে এই শেখ হাসিনা এবং তার চক্র, আজকে আসলে বিএনপিকে সেই ঘানি টানতে হচ্ছে এবং সেই ঘানি টানার ভিতর দিয়ে বিএনপি তার যে সামাজিক কল্যাণমূলক যে কাজগুলো, সেই কাজগুলো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী, আমরা তারেক রহমানের প্রতি আশাবাদী এবং আশা করি যে বিএনপি বিগত দিনে যেই ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা ছিল, সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসব এবং বিএনপির নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে গণতন্ত্রের যে সুবাতাস এখন বইছে, এইটা আরও ত্বরান্বিত হবে। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো আবার। আমাদের সাথে উপস্থিত আছেন আজকের এই রাষ্ট্রচিন্তার আলাপনে, আমাদের সাথে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী তাঁতি দল, আছেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব হামদুল্লাহ আল মেহেদী। ধন্যবাদ। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। আবারও আমাদের সাথে আপনারা দেখছেন এন্টার টিভির নিয়মিত রাজনৈতিক টক শো রাষ্ট্রচিন্তা। আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন, জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব হামদুল্লাহ আল মেহেদী। কথা বলছিলাম আমরা আমাদের আজকের বিষয় বর্তমান সংসদ এবং জনগণের প্রত্যাশা। আসলে জনাব মেহেদী ভাই, আমরা আপনার কাছে একটু যাচ্ছি। বিজ্ঞাপন বিরতির আগে জাহাঙ্গীর ভাই একটি প্রশ্নের অবতারণা করেছেন, আমরা একটু সেটা দিয়ে আবার আপনার কাছে শুরু করতে চাই। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, যেখানে বাংলাদেশের এখন প্রায় কয়েক কোটি তরুণ আসলে বেকার, আপনি কি মনে করছেন এই ফ্যামিলি কার্ড আর এই কৃষক কার্ড দিয়ে আগামী দিনে এই বেকারত্ব মোচন হবে বা কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করছেন এই বিষয়টি? ইতিমধ্যে কিন্তু আপনারা এই ফ্যামিলি কার্ড নিয়ে অনেক হাস্যরস আপনারা করেছেন, বিরোধী পক্ষ সাধারণত, কিন্তু এখন জনগণ সেটা সুফল পেতে অনেকেই বলছে আসলে সত্যিকার অর্থে কি জনপ্রত্যাশা বেকারত্ব মোচনে কতটা ভূমিকা রাখবে বলে মনে করছেন? না, এখন আমাদের দেশের মানুষ এই প্রকৃতিগতভাবেই পরিশ্রমী। মধ্যপ্রাচ্যে এবং দেশের বাইরে যেখানে বাঙালি আছে সেখানে কিন্তু তারা সুনামের সাথে কাজ করে। এখন এই ফ্যামিলি কার্ডটা কী জন্য? আমরা একটা ফ্যামিলিকে 2,000-2,500 টাকা দিয়ে তাকে বেকার বসে রাখার ব্যবস্থা করতেছেন, আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমাদের দেশে এখনও আমাদের প্রচুর জনশক্তি আছে, সেই জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করেন। এই ফ্যামিলি কার্ডটা এই একটা দলীয় কর্মসূচি রাষ্ট্রের অর্থায়নে বাস্তবায়ন করাটা এই কতটা নৈতিকতা সম্পন্ন সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। তো তারেক রহমান যখন 15 বছর দেশে ছিলেন না, তো ওই মাহমুদুর রহমান সাহেব একটা সমাবেশে তারেক রহমানের উপস্থিতি বলছেন
যে শেখ মুজিবুর রহমান দেশে না থাকার কারণে উনি স্বাধীনতার পরে আসার পর ওনাকে যেভাবে বুঝাইছে উনি এভাবে বুঝছে। জনাব তারেক রহমান আপনিও দেশে ছিলেন না, যার কারণে আপনি অনেক কিছু আপনার ধারণাতে নাই। তো তখন বিএনপির লোকজন খুব প্রতিবাদ করছিল যে মাহমুদুর এই বলছে সেই বলছে। তো আমরা তারেক রহমানের জনসভাগুলোতে দেখেছি, যেমন উনি কুমিল্লা বলছেন ইপিজেড দরকার, অথচ কুমিল্লা ইপিজেড আছে 15 বছর আগে থেকে। নীলফামারীতে বলছেন যে এখানে মেডিকেল কলেজ করব, মেডিকেল কলেজ এখানে আগে থেকে আছে। তারপর ফরিদপুর যাইয়ে বলছেন যে এখানে তো সোয়াবিন হয়, আরও ভালোভাবে চাষ করবো। জনগণ বলে যে না, এখানে তো সোয়াবিন হয় না, এখানে তো ভুট্টা চাষ হয়। তার মানে জনাব তারেক রহমান সাহেব এ দেশের আলো বাতাস থেকে দূরে ছিলেন। একবার বিএনপি ক্ষমতা আসার পর 2001 সালে একটা সমাবেশে আমি বলছিলাম যে আমাদের দেশের নেতাগণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে জননেতা হয়ে যখন এই জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হন, তখন তারা এয়ার কন্ডিশন রুমে ঢোকেন। তো এয়ার কন্ডিশন রুমে কোনো ভেন্টিলেটর থাকে না, যার কারণে সূর্যের আলো এবং বাতাস সেখানে প্রবেশ করে না। ওই নেতাগণ আস্তে আস্তে এই সূর্যের আলো বাতাস যেখানে প্রবেশ করে না, জনগণের আর্তনাদ আহাজারিও সেখানে প্রবেশ করে না। ওরা আস্তে আস্তে জনবিচ্ছিন্ন নেতা রূপান্তরিত হন। তো জনাব তারেক রহমান এই দেশে না থাকার কারণে উনি দেশের অনেক কিছুই সম্পর্কে ওনার অবগত নাই। ওনার দরকার ছিল বাংলাদেশের যে কয়েকটা অর্থনৈতিক অঞ্চল করা, পিছিয়ে পড়া যে জেলাগুলো আছে উত্তরবঙ্গ সহ, তারপরে ইপিজেড করা, এর কর্মসংস্থানের সৃষ্টি করা। আমাদের দেশে আপনি দেখেন এখনও এই এমপিভুক্ত প্রতিষ্ঠানে কয়েক লাখ শিক্ষকের পদ খালি, সরকারি হাই স্কুলের টিচারদের পদ খালি, কলেজে টিচারদের পদ এখনও অনেকগুলো খালি। এগুলো নিয়োগ দিবেন আপনি। এই সেবা খাতের চেয়ে আপনি উৎপাদনমুখী খাত এবং বিদেশে রপ্তানি করা হয় এরকম প্রতিষ্ঠানকে আপনি উদ্বুদ্ধ করেন। ব্যাংক ঋণের মাধ্যমে ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে। আলহামদুলিল্লাহ মেহেদী, আপনার কাছে আসছে একটু ফিরে আমি একটু জাস্ট ওনার একটু কমেন্টস একটু নিয়ে দিই। আলহামদুলিল্লাহ মেহেদী ভাই বলছেন ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড এটা দলীয় কর্মসূচি, পাশাপাশি এটার উত্তর দিবেন। আর আরেকটা বিষয় একটু অবতারণা করি এটা সাপ্লিমেন্ট হিসাবে, সেটা হচ্ছে জাকাত। আমরা আমাদের হাদিস অনুযায়ী জাকাতটা তাকেই দিবেন যাকে আপনি এবছর জাকাত দিবেন, পরের বছর ওই ব্যক্তি যেন নিজে জাকাত দিতে পারে। প্রকৃত অর্থ কিন্তু জাকাতের এটাই। বাট আমাদের দেশের প্রেক্ষাপট কালচারটা এমন গিয়ে দাঁড়িয়েছে, আমরা প্রতি বছর 1000, 5000, 10,000 মানুষকে লুঙ্গি দিই, শাড়ি দিই। এটা দিয়ে কিন্তু প্রকৃত যে অর্থ, ওই 1000, 5000 মানুষ কিন্তু কখনই আবার শাড়ি দিতে পারবে না। তাহলে এটা কি সেই ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডটা কি এরকমই কিছুটা হচ্ছে কিনা? মানে বা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ছিল যেন ওই যে জাকাতের মতো আমরা 100 জনকে 1000 জনকে না দিয়ে 10 জনকে দিব, এবছর স্বাবলম্বী করব, আগামী বছর ওই 10 জন যেন জাকাত দিতে পারে। তো বিষয়টা পাশাপাশি দলীয় কর্মসূচি বলছেন এটাকে, এই বিষয়টা একটু যদি ব্যাখ্যা করেন। এই বিষয়ে আলহামদুলিল্লাহ ভাইয়ের যে প্রশ্নটা উপস্থাপন করেছেন এটা একটা ভালো প্রশ্ন আমি মনে করি, কারণ এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। আপনারা জানেন এই যে ফ্যামিলি কার্ডের বিষয়টা, এটা আপনার 2016 সালে যখন আমাদের নেত্রী ভিশন 2030 ঘোষণা করেছিলেন, ওই ভিশন 2030-তে এই সামাজিক যে নিরাপত্তা সিকিউরিটিগুলো এগুলো বিষয়ে ফ্যামিলি কার্ডের বিষয়ে এগুলো ছিল। এরপরে 2022 সালে 27 দফা উপস্থাপন করেছিলেন জাতির সামনে তারেক রহমান সাহেব। হ্যাঁ, পরে 23 সালের 13ই জুলাইতে এই 31 দফা রূপান্তর করে জাতির সামনে উপস্থাপন করা হয়। এগুলো ধারাবাহিকভাবে বিএনপি কিন্তু জনগণের সামনে উপস্থাপন করেছে। এটা কিন্তু দলীয় কর্মসূচি হলে এবং এটা যদি জনগণের উপকারার্থে না হতো, এটা দলীয় দৃষ্টিকোণ থেকে হতো, তাহলে জনগণ কিন্তু বিএনপিকে ভোট দিত না। বিএনপি কিন্তু ম্যানিফেস্টোতে উল্লেখ করেছে ফ্যামিলি কার্ডের কথা, কৃষক কার্ডের কথা, এবং এটা জনগণের সামনে উপস্থাপিত, এবং জনগণ এই ম্যানিফেস্টো দেখেই বিএনপিকে ভোট দিয়েছে। তো বিএনপিকে জনগণ ভোট দিয়ে আজকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। তো এখানে যে দলীয় যে কথাটা বলা হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ এটা কোনো মানে তারেক রহমান সাহেব বলছেন এখানে বাংলাদেশে 4 কোটির মতো ফ্যামিলি আছে, এখানে কিন্তু কোনো দল বিবেচনা করা হচ্ছে না। এখানে বিএনপির যে গৃহকর্ত্রী যেমন পাবেন একজন মহিলা, মা বোন যারা আছেন গৃহকর্ত্রী পাবেন, জামাতেরও একজন গৃহকর্ত্রী পাবেন, আওয়ামী লীগেরও একজন গৃহকর্ত্রী পাবেন। না জাহাঙ্গীর ভাই, এই ফ্যামিলি কার্ডটা দিয়ে মূলত ধরেন 4 কোটি মানুষ, জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি ঘোষণা দিয়েছেন 4 কোটি পরিবার এই সুবিধাটা পাবে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এই 4 কোটি পরিবার এই সুবিধাটা পেয়ে
মানে কোনো উন্নতি হবে কিনা? আসলে যে বেকারত্বের একটা বিশাল খড়গ বাংলাদেশে, আপনি নিশ্চয়ই জানেন 2 কোটির মতো এখন প্রায় বেকার সমস্যা, এই সমস্যাটার কি স্থায়ী কোনো সমাধান হবে কিনা? এটা স্থায়ী সমাধান না হলেও স্থায়ী সমাধান যাতে হয় তার একটা বীজ রোপণ কিন্তু এখানে হচ্ছে। কীভাবে হচ্ছে এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও বলেছেন। ওনার প্রশ্নোত্তর পর্বে একজন মাননীয় সংসদ সদস্য একজন প্রশ্ন করেছিলেন, তো প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন যে এই ফ্যামিলি কার্ডের যে সামান্য টাকা এখানে কিন্তু একজন গরিব কৃষকের ঘরে যখন এই টাকাটা যাবে, 2,500 টাকা যাবে, তখন উনি কিন্তু ওনার যে পাশেই যে মুদি দোকানটা থাকবে উনি ওই মুদি দোকানে যাবেন। এরকম 20টা 50টা 100টা মানে গৃহকর্ত্রী যাবেন, হ্যাঁ, গিয়ে ওই মুদি দোকানে কেনাকাটা করবেন। তো এটা কি যা মানে এই যে টাকাটা এটা কিন্তু স্থানীয় অর্থনীতি দেবে, আমাদের যে বাংলাদেশের যে অর্থনীতি আছে এই অর্থনীতিতে এই টাকাটা কিন্তু হ্যাঁ রোলিং হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হলো ওই দোকানে তার কিন্তু বিক্রি বেড়ে যাবে। বিক্রি বেড়ে যাওয়ার পরে কিন্তু তার আগে যখন যদি 5 জন কর্মচারী থাকতো তার কিন্তু আরও 2টা কর্মচারী লাগবে। তাহলে এখানে কিন্তু পরোক্ষ একটা হচ্ছে। আর পাশাপাশি হলো কর্মসংস্থান হচ্ছে। আর পাশাপাশি হলো এই 2,500 টাকা দিয়ে যদি সে বাজারও না করে, দেখা গেল যে আমাদের গ্রামের মহিলারা অনেক সময় ওই যে মুগ চালের একটা ব্যবস্থা আছে এরকম করে। আবার দেখা যায় যে আমরা অনেকের মা বোনদেরকে দেখেছি তারা বিভিন্ন জায়গায় টাকা সঞ্চয় করেন, হ্যাঁ, ছোট মাটির ব্যাংকে সঞ্চয় করেন। এই টাকা দিয়ে সেটা যদি আমি এই অর্থ ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেলো যে সে তার বাচ্চার হয়তো দেখা গেলো যে তারা একটা আমিষের ব্যবস্থা করলো এই টাকাটা দিয়ে। তাদের যে বুদ্ধিভিত্তিক যে বৃদ্ধির যে বিষয়টা আছে, এখানে আমিষের একটা প্রয়োজন আছে। আর দেখা যায় যে অনেক গরিব মানুষ আছে বছরে একবার গরুর মাংস খেতে পারে। জাহাঙ্গীর, অর্থাৎ আপনি বলছেন এই ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড সত্যিকার অর্থে জনগণের কিছুটা হলে উপকারে আসবে, আপনি হয়তো সেটাই বলছেন। মানে প্রধানমন্ত্রী হয়তো সেই বিষয়টি চিন্তা করেই হয়তো এই উদ্যোগ নিয়েছে, আমরাও সেটা প্রত্যাশা করি। আসলে আমি আরেকটা বিষয়, গতকালই প্রধানমন্ত্রী সংসদে একটি তথ্য আমাদের সামনে উপস্থাপন করলেন যে আওয়ামী লীগ সরকার আমলে $234 বিলিয়ন পাচার হয়েছে। আমরা দেখতে চাই এই অর্থগুলো যদি বাংলাদেশে ফেরত এনে মূলত এই যে বেকার কর্মসংস্থান বলে ইন্ডাস্ট্রিকরণে যদি কাজে লাগায়, এটাও কিন্তু অনেক আমাদের বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে কাজে লাগবে বলে। এখন এই $34 বিলিয়ন আসলে কি উদ্যোগ নিবে সরকার, কি মনে করছেন? ইতিমধ্যে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর, সেখানেও কোনো উদ্যোগ আমরা দেখিনি, কিন্তু এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এই ব্যাপারে বিএনপি অত্যন্ত মানে কঠিন অবস্থায় আছে। মানে কঠিন অবস্থায় থাকার কারণ হলো আপনারা জানেন যে লুটপাট হয়েছে, বিশেষত কোনো সেক্টরে বাদ নেই, ব্যাংক সেক্টর তো পুরো দেউলিয়া করে দিয়ে গেছে। পাশাপাশি অন্যান্য সেক্টরে আমরা আগে তো 16-17 বছর এই ফ্যাসিবাদী আমলে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে পারতাম না। তো এখন আমরা যাই 2-একটা ডিপার্টমেন্টে গেলে আমরা দেখি ওখানে কী ধরনের দুর্নীতি হয়েছে। তো দুর্নীতি তো আসলে যে মানে অবস্থা, এটা মানে অকল্পনীয় এবং অবর্ণনীয়। এটা বাংলাদেশ ব্যাংকের এক অফিসারের সাথে আমার ইদানিং কথা হয়েছে, উনি জাস্ট আমাকে বলল যে আপনারা চিন্তা করতে পারবেন না যে তারা কি ধরনের দুর্নীতি করে গেছে। হ্যাঁ, এটা মানে অকল্পনীয়। একটা দেশে সরকার জনগণের ম্যান্ডেট যদি সে নিয়ে থাকে, সে তার পক্ষে কোনোদিনও এই ধরনের দুর্নীতি করা সম্ভব না। এবং এটা সত্যি, এটা একটা ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা কমিটির মাধ্যমে এই জিনিসটা, এই পরিসংখ্যানটা করা হয়েছে যে প্রতি বছরে প্রায় $16 বিলিয়ন করে $234 বিলিয়ন তারা পাচার করেছে। তো এই পাচারের বর্তমান রিজার্ভের প্রায় 10 গুণ। হ্যাঁ, প্রায় 10 গুণ। তো এটা বিরাট একটা অর্থ বাংলাদেশের প্রেক্ষিতে। তো এই অর্থ কিভাবে করা যায়, ফেরত আনা যায়, যদিও খুব কঠিন কাজ এটা। এই অর্থ ফেরত আনতে অনেক কঠিন হবে। তো সেই ক্ষেত্রে তারপরও তারেক রহমান এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সজাগ। এবং আমরা যেহেতু অত্যন্ত গরিব দেশ, তৃতীয় বিশ্বের একটি দেশ, এই টাকার যদি কিছু অংশ বাংলাদেশে ফেরত আনতে পারে, বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের উপকার হবে। সেই ক্ষেত্রে যে কর্মসংস্থানের যে বিষয়টা আছে, তারেক রহমান অত্যন্ত মানে চেষ্টা করছেন কর্মসংস্থানের বিষয়টা সামনে নিয়ে আসার জন্য। আপনারা জানেন শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করা হচ্ছে কর্মসংস্থানকে উদ্দেশ্য করে। যেমন তৃতীয় একটি ভাষার কথা চলে আসছে, তৃতীয় একটি ভাষা শিক্ষা দিবেন। বিশেষত এখন জার্মান এবং ইটালিয়ান ভাষা নিয়ে কথাবার্তা হচ্ছে।
তো এগুলোর অর্থ হইলো কিন্তু কর্মসংস্থান, মানে আমরা এই দেশে যদি কর্মসংস্থান না করতে পারি, যদি বিদেশ গিয়ে যাতে আমাদের দেশে যারা বেকার তরুণ আছে তারা গিয়ে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আমরা একটু আপনার কাছে ঘুরে আসি, আমরা একটু আমাদের হামদুল্লাহ মেহেদী ভাই আপনার কাছে। যে বিষয়টি হচ্ছে সরকার ইতিমধ্যে আরেকটি কাজ করেছে, আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকটি সিটি কর্পোরেশনে প্রশাসক বসিয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান বসিয়েছে প্রশাসক 61টি। এই বিষয়টি আসলে পুরো দলীয় একেবারে। এই বিষয়টি আপনারা কিভাবে নিচ্ছেন? যত এখন আমরা দেখছি যে নির্বাচিত সরকার স্থানীয় সরকার নির্বাচনের দিকে এগুলি হয়তো মানে যেতে পারতো, বা যেগুলো আলোচনা হচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। তো আপনার এই প্রশ্নের উত্তরের আগে আমি একটু জাহাঙ্গীর ভাইয়ের দুই একটা কথার একটু এই সাপ্লিমেন্টারি করি। ফ্যামিলি কার্ড উনি বলছেন যে এটা দলমত নির্বিশেষ সবাই পাবেন, তো সেই আস্থা ইতিমধ্যে আমরা হারিয়ে ফেলেছি। এই কারণে ঈদের আগে মহিলাদের জন্য যে 3 পিস দেওয়া হয়েছিল, এগুলো কিন্তু গনে গনে বিএনপির যারা এমপি ওদেরকে দেওয়া হয়েছে, বিরোধী দলের জামাত এনসিপির এমপিদেরকে দেওয়া হয় নাই। হ্যাঁ, তো তার মানেই না, দেওয়া হয় নাই। তার মানেই এই ফ্যামিলি কার্ড আপনার কে বিতরণ করবে? টিএনইউ বা ওসি, ইউনিয়ন চেয়ারম্যান? আমরা তো দেখি যে ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু ইউনিয়ন অফিসের দালাল, ইউনিয়ন অফিসের প্রভাবশালী ব্যক্তিদেরও পরিবর্তন হয়। বিএনপির কোনো কর্মীর বাইরে বা বিএনপির কোনো সমর্থকের বাইরে বা বিএনপির কোনো নেতার নির্দেশের বাইরে কেউ ফ্যামিলি কার্ড পাবে এই বিশ্বাস আমি অন্তত করি না। এরপরে এই ফ্যামিলি কার্ডের টাকা আসবে কোত্থেকে? ইতিমধ্যেই সরকার কয়েক লক্ষ হাজার কোটি টাকা ঋণ করে ফেলছে ব্যাংক থেকে, এবং বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর বানাইছে যিনি অর্থনীতির সাথে যার কোনো সম্পর্ক ছিল না, ব্যবসায়ী, হ্যাঁ, ব্যাংকিং সেক্টরের সাথে যার কোনো সম্পর্ক ছিল না। তো এই টাকা কোত্থেকে আসবে? টাকা ছাপাবে। টাকা ছাপানোর কারণে যে মূল্যস্ফীতি হবে, এই মূল্যস্ফীতিতে টাকার যে মান কমবে, ওই যে আমি 2,500 টাকা পাবো, এর থেকে বেশি মান কিন্তু আমার অন্য টাকার কমে যাচ্ছে। উনি আসার পরেই কিন্তু একটা প্রাইভেট ব্যাংকে, ন্যাশনাল ব্যাংকে 1,000 কোটি টাকা অলরেডি ঋণ দিয়ে ফেলছে, যেটা একজন যে ব্যাংকের আগের টাকাগুলো পায় না, একজন নেতার ব্যাংক। হ্যাঁ, নেতার ব্যাংক, এবং সেখানে 1,000 কোটি টাকা কিন্তু একজন নেতার এবং একজন মন্ত্রীর, এবং যে আগে যে টাকাগুলো দিছে সেগুলো ফেরত পায় নাই। তো তার মানে কি, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে টাকা দেওয়া হবে এর থেকে বেশি মূল্যস্ফীতি হয়ে যাবে, যার ফলে ওই যে ফ্যামিলি কার্ডের টাকাটা পাবে তার যে টাকা অন্য টাকা আছে সেই টাকার মান ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেটা পাবে সেটার থেকে অনেক কমে যাবে, যার কারণে এটা এই কাজটা বুমেরাং হবে এবং সেটা জনগণের কোনো উপকারে আসবে না। হ্যাঁ, আসবে বলে মনে করি না। এখন প্রশাসক নিয়োগ, তো এই প্রশাসক নিয়োগটা দুইটা কারণে। একটা হলো আমরা দেখেছি যাদেরকে নমিনেশন দিছে বলা হয়েছে যে তোমাকে তো দিতে পারি নাই, তোমার নির্বাচনের পর দেখবো। তো দেখতে যাইয়া কিছু মন্ত্রী বানাইছে, মন্ত্রী বানানোর পরও শেষ হয় না। ওই যে টেকনোক্রেট মন্ত্রী তো 10% হইতে পারে, এরপর বানাইছে উপদেষ্টা বানাইতে যাইয়া প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে তারে মন্ত্রণালয় দিছে। এখন এক কৃষিমন্ত্রী ফুল মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা আবার ফুল মন্ত্রণালয় মর্যাদা, আবার দলের উনি যিনি মন্ত্রী তার থেকে দলীয় পোস্টে উপরে। এখন কে গুরুত্বপূর্ণ চেয়ারে বসবে, কে আগে বসবে, কে গেলে কে দাঁড়ায় যাবে, এই যে একটা জগা খিচুড়ি চিন্তা, এটা হলো পুনর্বাসন। মানে এটা একটা চ্যারিটেবল ফার্মের মতো, বুঝছেন? এটা হলো পুনর্বাসন করা। এখন বিএনপি জানে বা তারেক রহমান সাহেব জানে তারা কিভাবে ক্ষমতায় এসেছে, যার কারণে জনগণের প্রতি আস্থা নাই। এই জন্য তারা স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক বসিয়ে এক ঢিলে দুই পাখি মারা, যে নির্বাচন দেওয়া লাগলো না আর আমার দলের লোকটাই লুটে পুটে খাইলো দলের লোকজন, এছাড়া আর কিছু নেই। এখানে পুনর্বাসন এবং লুটে পুটে খাওয়া। জনগণের আস্থা নেই, তার জন্যই স্থানীয় সরকার নির্বাচনে যাচ্ছে না সরকার। দলীয় সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেও স্থানীয় নির্বাচনে যাচ্ছে না, সেটাই বলছেন মেহেদী ভাই। আপনি কি মেহেদী ভাইয়ের কথার সাথে আমি যদি বলতে চাই, তার উত্তরে বলতে চাই, আমি আপনাকে একটা উদাহরণ দেবো। যেমন ধরেন যে জেলা পরিষদের যে বিষয়টা, জেলা পরিষদের যদি নির্বাচন দিতে যান, নির্বাচনে প্রার্থী হচ্ছে কারা? মেম্বার এবং চেয়ারম্যানরা, ওই জেলার ভোটার হলো চেয়ারম্যান এবং মেম্বার। এখন চেয়ারম্যান আর মেম্বার কিন্তু আওয়ামী লীগের সময় যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু সবাই অধিকাংশই পালিয়ে গেছেন, বা দু একজন যদি থাকে 99% পালিয়ে গেছেন। তাই এখন তাহলে আপনি যদি জেলা পরিষদের নির্বাচন করতে চান তাহলে আগে চেয়ারম্যান মেম্বারদেরকে নির্বাচন করতে হবে। হ্যাঁ, তাহলে আমার আসতে হবে ইউনিয়ন পরিষদ থেকে। হ্যাঁ, ইউনিয়ন পরিষদে। এবং বিএনপির টার্গেট হলো ওইটা, প্রথমে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, পৌরসভার নির্বাচন হবে, ওয়ার্ডের নির্বাচন হবে, দেন আস্তে আস্তে উপরের দিকে নির্বাচনগুলো হবে। তদ্রূপে আপনার সিটি কর্পোরেশন একই অবস্থা।
আর যেহেতু এখন একটা অন্তর্বর্তীকালীন না সময়, ওখানে তো প্রশাসনের লোক বসানো যেত, হ্যাঁ, আমরা দলীয় লোক না বসে, যেহেতু নির্বাচিত প্রতিনিধি না। না না সেটা ঠিক হ্যাঁ, আছে। আপনি একটা লোককে তার কি যোগ্যতা আছে ওখানে বসার, সেই সেই জনগণের প্রতিনিধি হইলে তার যোগ্যতা হইতো। আমি বলছি আপনাকে, যেহেতু একটা নতুন সরকার ক্ষমতায় আসছে, নতুন সরকারের কিছু আদর্শ থাকে, কিছু উদ্দেশ্য থাকে, কিছু এজেন্ডা থাকে। তো এজেন্ডাগুলি কিন্তু সরকারি কর্মচারী যারা আছে তাদেরকে দিয়ে বাস্তবায়ন হবে না, এটা কিন্তু সারা বিশ্বেরই রীতি। আপনি এমনকি দেখেন যে ট্রাম্প যখন ক্ষমতায় আসছে, হোয়াইট হাউসে কিন্তু টোটাল খোলনলচে পাল্টি ফেলেছে, পেন্টাগনে পাল্টি ফেলছে। না ইউএস এর রীতি এটা, না না ইউএসএ না, প্রত্যেকটা ইউএস এর রীতি এটা না, ইউএসএ তো অবশ্যই, যে বুশ প্রশাসন ছিল, ওবামা প্রশাসন ছিল, এটা প্রশাসনটাই সব দেশে পাল্টে ভালো। যেমন আপনি মনে করেন যে এখন ইন্ডিয়াতে বিজেপি ক্ষমতায় আছে, যদি কংগ্রেস আসে যে বিজেপির কেউ থাকবে, কোনো জায়গায় থাকবে, রাখবে না। এখন বিষয়টা হলো, এই বিষয়টা যেটা করছে বিএনপি, সেটা হলো একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা পরে নির্বাচনগুলো হবে, কারণ বিএনপির মানে যেভাবে জনগণ ভোট দিয়েছে এবার, তাহলে বিএনপি তো ভয় পাওয়ার কিছু নেই এখানে। আর বিএনপি তো সবসময় নির্বাচন করেই ক্ষমতায় আসছে, কখনো তো বিএনপি কোনো মানে বিপ্লব করে জাহাঙ্গীর ভাই বা কোনো সামরিক অভ্যুত্থান করে আপনি সবসময় নির্বাচন অনেক সচেতন মানুষ, ঠিক আছে। তো বিএনপির এই ব্যাপারে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপি এই নির্বাচনগুলোর যথাসময়ে হবে, এটা আমি আপনাকে কথা দিতে পারি। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই যে আপসহীন নেত্রী বলে বেগম খালেদা জিয়া মরহুম, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, উনি কিন্তু বিরোধী সংসদের উপনেতা বানানোর সাহস করেন নাই। এরপরে 2008 সালে হ্যাঁ এই থেকে যতদিন সংসদে ছিলেন অতদিন কিন্তু বিরোধী দলের উপনেতা বানাইতে উনি সাহস করে নাই। 3-4 জন প্রার্থী উনি বানাইতে পারেন না, ওনাকে কিন্তু আমরা আপসহীন নেত্রী বলতাম, উনি পারেন নাই। হ্যাঁ, তো বিএনপি যাদেরকে এখন বসাইছে সাময়িক কইয়া, এটা এই সাময়িক যে কতদিন চলে যাবে, এই সাময়িক এটা আল্লাহ ভালো জানেন। না এটা সাময়িক। আরেকটা ওই যে আল্লামা ইকবালের একটা কবিতা আছে, ফুল বাগানের ডালে ডালে হুতুম পেছারা বসে আছে, ফুল বাগান অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। না এই ব্যাপারে আমি আপনাকে আশ্বস্ত এখানে প্রশাসনের লোক, আর আপনারা একটা লোক পাইলেন না, বলছেন যে সার্বজনীন হবে, সর্বদলীয় হবে, একটা লোক বিএনপির বাইরে পাইলেন না, যে লোকটা এই একবার ছোট্ট একটা কুড়িগ্রামের জেলা পরিষদের চেয়ারম্যানের পদে, প্রশাসক পদে বসতে পারে। একটা এনসিপি থেকে একটা লোক পাওয়া গেল না, অভিযোগ করছে বা জামাত ইসলাম থেকে পাওয়া গেল না। হচ্ছে 61 জন যে জেলা পরিষদের চেয়ারম্যান বসেছে, বিএনপির বাইরে কিন্তু একজনও নাই। না এটা হওয়ার কথা না। এটা বলছেন সার্বজনীন সরকার, জাতীয় সরকার। না সার্বজনীন নিয়ে আপনারা সরকার আচ্ছা করবেন, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আচ্ছা আমাকে একটু বলার সুযোগ দেন। প্রথমত আমি আগের বিষয়ে একটু যাই। ওই যে ফ্যামিলি কার্ডের বিষয়ে হামদুল্লাহ ভাই যে বিষয়গুলো উপস্থাপন করছেন, যে এটাতে মানে মুদ্রাস্ফীতি বা মানে অন্য ধরনের জাকাত সিস্টেমে যেটা হওয়া উচিত, না হয়ে জনগণকে বেকার করা হচ্ছে কিনা, তাই না? আমি ওই বিষয়ে একটু বলতে চাই। সেটা হলো ফ্যামিলি কার্ডের যে বিষয়টা। ফ্যামিলি কার্ডে কিন্তু আমি বলছি যে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে, হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে। হ্যাঁ, আর যেটা আপনি বলছেন যে চ্যারিটেবল ফান্ড কিনা বিএনপি, না একেবারেই না। এটা হলো বিএনপি যেহেতু গত প্রায় 20 বছর পরে কিন্তু ক্ষমতা আসে। 2006 28শে অক্টোবর বিএনপি ক্ষমতা হস্তান্তর করে, এবং 2026-এর 12ই ফেব্রুয়ারি এটা মানে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসছে 20 বছর পরে। তো 20 বছরে কিন্তু আমাদের অনেক মানে লোকজনের ক্ষয় হয়েছে, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন। আর এর ভিতরে কিন্তু আপনার 4টা নির্বাচন হয়ে গেছে। 2008টা আমি 2008কেও আমি বাকি 3টা নির্বাচনের মতোই মানে করব, মানে প্রেসাইজ করব যে একই ধরনের নির্বাচন, 4টা নির্বাচন হয়ে গেছে। তো এই সকল নির্বাচনে কিন্তু বিএনপি যে কেউই নির্বাচন করে নাই, বা ওইভাবে নির্বাচনে বিএনপিকে জয়ী হতে বাধা দেওয়া হয়েছে বিভিন্নভাবে, প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। এখন 20 বছর আন্দোলন সংগ্রামের পরে যখন বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপির অনেক নেতৃত্ব কিন্তু এর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। হ্যাঁ, জনগণের ম্যান্ডেট তার জনগণের যে মানে জনগণের কাছে তারা গিয়ে জনগণের ভালোবাসা অর্জন করেছেন। এখন বিএনপি যখন ক্ষমতায় আসছে, ক্ষমতা আসার পরে যারা এই নির্বাচনে 209টা আসনে জয়ী হয়েছেন, বাকি আরও প্রায় ধরেন কি বলে 2টা নয়, আর 90 জন থেকে যায়। 90 জনের ভিতরে কিছুদেরকে জেলা পরিষদে দেওয়া হয়েছে, অন্যদেরকে উপদেষ্টা করা হয়েছে, এবং এরা ডিজার্ভ করেন। এটা কিন্তু যে লোকটা পার্লামেন্ট নির্বাচনে ফেল করলো, হারুন সাহেব এই চাঁপাইনবাবগঞ্জের, প্রিন্স ভাই মমিন সিং এর, তারপরে এখানে এই 14 এই এখন যে যাকে প্রশাসক বসালো মেয়রের পদে,
তো যারা পার্লামেন্ট নির্বাচনে মানে একটা বা দুইটা উপজেলা থানা নিয়ে ওই আসনে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হইলো, তাদেরকে নিয়ে আবার প্রশাসক বানায় দেওয়া হইলো। এটা হলো যে কি জানেন, এটা হলো একটা সুরসুরি দেওয়া। ধরেন চাঁপাইনবাবগঞ্জে নুর ইসলাম বুলবুল এমপি হয়েছে, এখন ওনার উপরে ওনার প্রতিদ্বন্দ্বী ওনার কাছে যে হাঁটছে ওই হারুনের বসায় দেওয়া হয়েছে। ওই হারুন এখন পুরো জেলার মালিক হয়ে গেছে। এটা তো ওই জনগণ দ্বারা প্রত্যাখ্যাত ব্যক্তিকে আপনি ওখানে বসাবেন কেন? সে শুনেন, ম্যাডাম খালেদা জিয়া যে আপসীন ছিল, আমি আপনাকে বলি, ওনার সময়ে যারা নির্বাচন করে ফেল করছে 2008-এ, ওই কোনো মহিলাকে এই সংরক্ষিত আসন এমপি বানা নাই। যারা 8-এ ফেল করছে, শ্যামা আপা বা শিরিন সুলতান, আরো যারা, এদেরকে মানা নাই। হ্যাঁ, 2001-এ নির্বাচনে বিএনপির বাইরের শরিক দলকে 50-এর উপর আসন দেওয়া লাগছে। তখন একজন মাত্র বিদ্রোহী প্রার্থী ছিল, MM শাহিন কুলেওড়াতে, আর একজনও ছিল না। আর এবার এই জোটের সঙ্গীদেরকে মনে হয় 7-8টা আসন দিছে। না, সেটা তো বললাম। এরপরে দেখা গেল যে 80-র উপরে বিদ্রোহী প্রার্থী। তার মানে খালেদা জিয়া থেকে তারেক রহমানের নেতৃত্ব তাহলে যে কতটা দুর্বল, কারণ তারেক রহমানের নেতৃত্ব কতটা দুর্বল, যেখানে 80-র উপরে বিদ্রোহী প্রার্থী। এখানে দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন 49.7% ভোট পাইছে বিএনপি। তার মানে প্রায় যদি 50% ধরি 12 কোটি ভোটার, 6 কোটি ভোট বিএনপি পেয়েছে। তার মানে 6 কোটি পরিবার বা লোকজন এই সমাজেরই কিন্তু অংশ। ফ্যামিলি কার্ডটার সুবিধা তো এরা যদি পায়, দলীয় পায়, এরা তো এই সমাজেরই অংশ। কিছুটা হলে কিন্তু উপকৃত হচ্ছে, যেটা ওনার কথায় আর কি প্রকাশ পেল আর কি। এই হচ্ছে মূল বিষয়টা। ধন্যবাদ। আমরা তো ঈদের সালামি পাইতাম, এই ঈদের সালামি দিয়ে আপনার জাকাতের যে উদাহরণটা দিচ্ছেন, ওইটা এইগুলো দিয়ে আসলে কোনো উপকার হয় না। বরঞ্চ আপনি 500 লোকের তালিকা করেন, যুবকদেরকে প্রশিক্ষণ দেন, দেশের বাইরে পাঠান, দেশে কলকারখানা করেন, ওদেরকে চাকরির ব্যবস্থা করেন, তাইলে হবে। আপনি 2-2.5 হাজার টাকা দিয়ে ওই যে এখন আমি আমাকে একটু যদি একটু আমাকে বলেন, আমি এই যে বিষয়টা কর্মসংস্থানের যে বিষয়টা, এটা কিন্তু বড় একটা পরিকল্পনা তারেক রহমান সাহেবের আছেন, এবং এই পরিকল্পনা কিন্তু উনি নির্বাচনের আগে উপস্থাপন করছেন। যেমন শিক্ষা ব্যবস্থায় আপনার বিভিন্ন ভাষা করা হবে, ইন্ট্রোডিউস করা হবে, তৃতীয় একটা ভাষা ইন্ট্রোডিউস করা, হ্যাঁ, এবং কারিগরি শিক্ষার বিষয়ে, এবং বাংলাদেশের মানে বলা হয়েছে যে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে কারিগরি স্কুল থাকবে। হ্যাঁ, আপনার সুবিধাটা আরেকটা তথ্য দিচ্ছি আপনার না, এই যে একটা ভাষা অতিরিক্ত শিখাবে। আমরা তো এমনি ইংরেজি আরবি পড়তেছি, ওই ইংরেজি আরবি কয়জন যায় না বিদেশে যায়, মধ্যপ্রাচ্যে আরবি থেকে কথা বলতে পারে? কেউ দেখি না তো। এসে কঠিন ভাষা আপনি আরেকটা শিখাইয়া কি করতে পারেন? বরঞ্চ আপনার বেসিক লেখাপড়ার ব্যাঘাত ঘটবে। আরেকটা ভাষা যদি চাপাই দেওয়া হয় ছাত্রদের উপর, তার বেসিক লেখাপড়ার বিঘ্ন ঘটবে। আরেকটা তথ্য দিচ্ছি, আশা করি আমাদের এই বক্তব্য যদি সরকারের মহলের কোনো ব্যক্তির কাছে যায়, নিশ্চয়ই এটা অনেক কাজে লাগবে। আপনি জানেন যে চায়নাতে আজকের এই রেভলিউশন, আজকের এই বিপ্লব, চায়নাতে আপনার শিক্ষিতের হার এত বেড়ে গিয়েছিল, বেকারত্ব বেড়ে গিয়েছিল। যখন শিক্ষার হার বেড়ে যায়, আপনি যখন কর্মসংস্থান দিতে পারেন না, তখন বেকারত্ব বেড়ে যায়। তখন চায়না সরকার কি করলো, চিন্তা করলো কি করা যায়। প্রায় 5 বছরের মতো মনে হয়, আমি এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছি, উচ্চশিক্ষা বন্ধ করে দিয়েছে, দিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে কারিগরি শিক্ষাকে উদ্বুদ্ধ করেছে। আজকের চায়না যে বিপ্লব আমরা দেখি, এটা খুব সহজ না। ঠিক বাংলাদেশের আজকে প্রেক্ষাপটে আমাদের যে বেকার, যে শিক্ষিত বেকার, এটা একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এটাকে যদি আমাদের জনসংখ্যাকে শক্তিতে রূপান্তরিত করতে হয়, একইভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে সরকারকে তড়িঘড়ি। আমাদের উচ্চশিক্ষা প্রয়োজনে বন্ধ, প্রত্যেকটা ঘরে ঘরে, এবং কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা ছাড়া এই জাতির মুক্তি কিন্তু মিলবে না। আমরা প্রত্যাশা করি সরকার নিশ্চয়ই এই ধরনের জনবান্ধব পদক্ষেপ নেবেন। আগামী দিনে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ জানাই দুজন অতিথিকে, যারা আমাদের আরেকটা মিনিট যদি দেন, আমি একটু বলি কর্মসংস্থানের বিষয়ে। আরেকটা আমি একটু বলি, আপনাকে একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো এই যেমন কারিগরি বিষয় আছে, এবং এই যে শিক্ষা মানে খেলাধুলাকে মানে প্রায়োরিটি দিয়ে, যাতে খেলাধুলার মাধ্যমেও কর্মসংস্থানের ব্যবস্থা হয়। হ্যাঁ, এটা অলরেডি কিন্তু এটা ইন্ট্রোডিউস করবেন উনি। এবং যারা খেলোয়াড়, প্রায় 500 খেলোয়াড়কে ইতিমধ্যে ভাতার আওতায় আনা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, গেল এটা। তারপরে কারিগরি শিক্ষা ব্যবস্থা আসতেছে, তৃতীয় ভাষা আসতেছে, মাল্টিমিডিয়ার শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য প্রত্যেকটা শিক্ষককে ট্যাব দেওয়া হবে। হ্যাঁ, ট্যাবের মাধ্যমে যাতে একটা মানে ছাত্র ঘরে থাকা অবস্থায়ও যাতে সে মাল্টিমিডিয়া শিক্ষা নিতে পারে। হ্যাঁ, এবং এইভাবে যাতে লেখাপড়ার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। তারেক রহমানের এই পরিকল্পনায় উনি কিন্তু 8টা পরিকল্পনা ঘোষণা করেছিলেন নির্বাচনের আগে, এবং ম্যানিফেস্টোতে আছে।
এই জন্য আমি এই বিষয়ে বিস্তারিত কিছু বলবো না। নিশ্চয়ই এই বিষয়টির সাথে যোগ করি, আপনার খুব চমৎকার কথা বলছেন, এই বিষয়টির সাথে যোগ করি আজকে, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এআই যুগ। এখন আপনার অফিসে 1 লক্ষ টাকা দিয়ে আপনি এক্সিকিউটিভ রাখার দরকার নেই। আপনি ওই এক্সিকিউটিভ যে কাজগুলো আপনি গুগলে বা এআই দিয়ে আপনি কিন্তু মুহূর্তে করে নিতে পারতেছেন। তার মানে আমাদেরকে যুগের সাথে কিন্তু তাল মিলিয়ে এবং আপনাকে এই ব্যাপারে এআই প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে, আমরা যেন সেই কাজগুলো করতে পারি, আমরা যেন যুগের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি, আমাদেরকে সেই পদক্ষেপ নির্বাচনের আগে তারেক রহমান সাহেব রিলস প্রতিযোগিতা আয়োজন করেছেন। এটা আপনার নলেজ আছে কিনা জানি না, মানে তরুণ প্রজন্মের জন্য, যাতে তারা এই যে মানে কন্টেন্ট ক্রিয়েশনের যে বিষয়টা, হ্যাঁ উদ্বুদ্ধ করা, কন্টেন্ট ক্রিয়েটর আরও বাড়ানো, হ্যাঁ এই সকল বিএনপির আসলে তারেক রহমান সাহেবের প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ে ওনার পরিকল্পনা আছে। ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এন্টার টিভির নিয়মিত রাজনৈতিক টক শো রাষ্ট্রচিন্তা। দুজন অতিথি আজকে কথা বলছিলেন। আমাদের আজকের বিষয় ছিল সংসদ এবং জাতীয় জনগণের প্রত্যাশা। দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত ছিল। আমাদের সাথে উপস্থিত ছিল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটি। উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা।